আজ আমাদের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে গ্যাসের চাপ, গ্যাসের ক্ষেত্রফল, তার সূত্র, বয়েলস ল থেকে কিছু গ্রাফ এবং গ্রাফ করে তার সঙ্গে আমরা সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম, তারপরে বয়েলসের গাণিতিক রূপ, এই সব জিনিসগুলো করে এসেছি। যদি তোমরা আগের ভিডিওটি না দেখে থাকো, এই ভিডিওটা শুরু করার আগে আগের ভিডিওটা অবশ্যই দেখো, দেখে তারপরে এই ভিডিওটা শুরু করো। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব, তার সঙ্গে ভিডিওটিতে একটা লাইক দেবে, যাতে আমি পরের ভিডিও আপলোড করতে মোটিভেশন হই, এবং তার সঙ্গে বেল বাটনটি প্রেস করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তাহলে আমরা সেকেন্ড ক্লাস শুরু করি। আজ আমাদের ফার্স্ট টপিক হচ্ছে চার্লসের সূত্র। চার্লস কত 1787 খ্রিস্টাব্দে চার্লস, এবং তারপরে 1802 খ্রিস্টাব্দে গেলিসাক, এই দুইজনই নিরপেক্ষভাবে কি করে পরীক্ষা করে। তারা কি করলো, যে নির্দিষ্ট ভরের আয়তন ও উষ্ণতার মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করলো। চাপটাকে এখানে ফিক্স রেখেছিল। বয়েলস লতে কি করেছিল, ওরা টেম্পারেচার ফিক্স রেখেছিল, কিন্তু এখানে ওরা কি করলো, চাপ স্থির রাখলো এবং আয়তন আর উষ্ণতার মধ্যে ওরা ডিফারেন্সটা দেখলো। অর্থাৎ উষ্ণতা যদি বাড়ায় তাহলে আয়তনটা কিরকম ভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে এইভাবে দেখে ওরা একটা সূত্রের অবতারণা করে, এবং সেই সূত্রটাকে চার্লসের সূত্র হিসাবে পরিচিত। সেখানে কি দেখলো, যে ওরা বললো চার্লসের সূত্র তাহলে কি, যে অপরিবর্তিত চাপে চাপটাকে ওরা চেঞ্জ থাকলো, চাপ আর ভরটা ফিক্স থাকলো। তাহলে চার্লসের সূত্র আমরা কি পেলাম, যে অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এই সূত্রটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা কি এখান থেকে দেখে নেওয়ার একবার, যে এর গাণিতিক রূপটা কি, যে এর মোল অনুপরিমাণ গ্যাস আমরা নিলাম, যেটা ফিক্সড আমার গ্যাসের ভর হয়ে গেল এন মোল। তাহলে এখানে চাপ কত, পিটা আমি ফিক্সড, এ চেঞ্জ হচ্ছে না, প্রথমে পি পরেও পি থাকবে। শুধুমাত্র কি হচ্ছে, আমার ভলিউম, উষ্ণতা চেঞ্জ করবো, ভলিউম চেঞ্জ হবে। আমি ধরে নিলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তন V0 আছে, 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তন হয়ে দাঁড়ায় VT। এবার আমার কি হচ্ছে, এর মৌল পরিবর্তন হচ্ছে না, চাপটা পিটাও পরিবর্তন হচ্ছে না। তাহলে কি হবে, 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য ওর যে আয়তন বৃদ্ধি, সেটা কত হবে, 1 ডিগ্রির জন্য আমার কত হচ্ছে, 1/273। তাহলে T ডিগ্রির জন্য কত, T/273 ইন্টু V0, যে ওর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কতটা আয়তন আছে তার 1/273 অংশ বৃদ্ধি পায়। তাহলে 1 ডিগ্রি বাড়াতে হচ্ছে V0/273। তাহলে T ডিগ্রি হচ্ছে কত, T/273 ইন্টু V0। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের যে আয়তন, সেটা কত দাঁড়াবে, আমার বেড়েছে কত, T/273, আর আগে ছিল হচ্ছে V0। তাহলে আমার এই দুটো সমষ্টিটাই হয়ে দাঁড়াবে কি, 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার আয়তন। তাহলে কত হলো, V0 প্লাস T/273। তাহলে V0টাকে আমরা কি করলাম, দুই জায়গা থেকে কমন নিলাম, তাহলে কি থাকলো, এখানে 1 আর এখানে T/273। তাহলে কত হলো, VT = 1 + T/273। তাহলে এই জায়গাটা কি হলো, আমরা উষ্ণতাটাকে বাড়ালাম, বাড়ানোর ফলে আমার 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন দাঁড়িয়ে গেল কত, VT = 1 + T/273 V0। এটাকে আমরা অনেক জায়গায় VT = V0 1 + T/273 পেয়ে থাকি। অসুবিধা নেই, যা খুশি তোমরা বলতে পারো। তাহলে এখানে কি হলো, উষ্ণতা বাড়ানোর সঙ্গে সঙ্গে, তাহলে উষ্ণতা যদি বাড়াই তাহলে বাড়ছে, উষ্ণতা কমলে তো আয়তনটা কমে যায়। তাহলে ঠিক একই রকম ভাবে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি কমাতাম, তাহলে এই যে ভলিউমটা কি হতো, যে 3 ডিগ্রির জন্য আমার আয়তন তখন কমে যেতে কত, এই পরিমাণে T/273 ইন্টু V0। তাহলে আমার কি হতো, আগে ছিল V0, পরে কমেছে কত, এতটা। তাহলে মাঝখানে কি হতো, মাইনাস চিহ্ন। তাহলে শুধুমাত্র আমাদের এই ইকুয়েশনটা সেম টু সেম থাকবে, শুধুমাত্র আমাদের চেঞ্জ হবে শুধুমাত্র এই প্লাসের জায়গায় মাইনাস। তার মানে চার্লসের সূত্রের গাণিতিক রূপ যদি আমরা বলি, তাহলে সেটা কি হলো, VT = V0 1 + T/273, এখানে মাইনাসও হতে পারে, তাই তো। তাহলে কত হলো, VT = V0 1 ± T/273। তাহলে এটা হলো আমার কি, চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এরপরে আমাদের এখানে এই যে 1/273, তাহলে এই যে 1/273 এটা কি টেম্পারেচার, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার ভলিউম কতটা কমে। তাহলে এই জায়গায় 273 টাকে আমরা সবথেকে কে বলে থাকি যে সবথেকে কম যেটা 273.15। তো 273 বা 1/273.15, এইটাকে আমরা বলে থাকি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক। ঠিক আছে। তাহলে এইবার চার্লসের সূত্রে ঠিক একই রকম ভাবে ধ্রুবক কি কি, কোনটা কি কি ফিক্স ছিল, গ্যাসের ভর আর এদিকে গ্যাসের চাপ। তাহলে এটা আমাদের পরীক্ষায় থাকে, যে গ্যাসের ভর আর চাপ কোন সূত্রে ধ্রুবক থাকে, চার্লসের সূত্রে না বয়েলের সূত্রে, বা চার্লসের সূত্রে কি কি ধ্রুবক পদগুলো থাকে।
এর পরবর্তীতে আমাদের এই যে ফর্মটা পেয়েছি, কি ফর্ম পেলাম আমরা, V0, আমাদের যে ফর্মটা পেয়েছি ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস মাইনাস টি বাই 273, তাই তো? তাহলে এই যে ফর্মটা, এখানে যখন আমরা ক্যালকুলেশন করি শুধুমাত্র একটা এই মাইনাসটাকে আমরা কিন্তু ধরি না, তাহলে এবার প্লাসটা যদি ধরি শুধু, তাহলে আমাদের কি হলো, ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। এবার গ্রাফ প্লট করার সময় আমরা কি করব, এই যে ভিটির সঙ্গে টি এর প্লট করব। তাহলে ভিটির সঙ্গে যদি টি এর প্লট করি, তাহলে কি হচ্ছে, এই জায়গাটায় আমরা কি লিখলাম, ভিটি ইকুয়াল টু V0 প্লাস V0 বাই 273 ইন্টু টি। তাহলে এটা আমাদের কিরকম হচ্ছে, যে এটা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটাও কনস্ট্যান্ট টার্ম, আর এখানে আমার ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি এবার তুমি ভ্যালুটা চেঞ্জ করো, যে এটাকে আমি এটাকে 1 ধরলাম, তাহলে এখান থেকে 1/273 এটা থাকলো, এটা টি থাকলো, তাই তো? এবার আমি টি এর ভ্যালু চেঞ্জ করছি, টি 1 ধরছি বা 273 ধরছি, তো এভাবে আমি চেঞ্জ করতে পারি। তাহলে এবার দেখো, তাহলে ফার্স্ট আমরা কি করলাম, যে V0টাকে 1 ধরলাম, এখানে V0টাকে 1 ধরলাম, তাহলে আমাদের এখানে কত হচ্ছে, যে যখন টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরোতে আমার কি কি হবে, যেটা 1 এর কাছাকাছি থাকবে, টি ইকুয়াল টু জিরোতে ভিটিটা 1, মানে এটা কখনোই জিরোতে, টি ইকুয়াল টু জিরোতে টাচ করবে না গ্রাফে। আর কি হলো, টি ইকুয়াল টু আমি যদি 273 নিই, তাহলে কত হবে, 273 কাটবে, 1 হবে, তার মানে এখানে আমার কত, 1 প্লাস 1 2 দাঁড়ালো। এবার যখন টি ইকুয়াল টু মাইনাস 273 নেবো, তার মানে এখান থেকে আমি কত পাবো, -1। আমরা একটু ভালো করে দেখি, যে যদি টি ইকুয়াল টু 273 পাই, তাহলে এখান থেকে কত পেলাম, যে ভিটি ইকুয়াল টু V0টাকে আমরা 1 ধরে নিয়েছি, এটাকে আমরা আর করব না, তাহলে ভিটি ইকুয়াল টু 1 প্লাস 1/273 ইন্টু টি, তাই তো? এটাকে এবার আমরা গ্রাফ প্লট করার জন্য ডাটা নিচ্ছি, এদিকে কি করলাম, যে ভিটি, টি এর ভ্যালু দিচ্ছে, আর এখানে ভিটিটা দেখছি। তাহলে টি যখন 273 ধরবো বা জিরো ধরছি, টি ইকুয়াল টু জিরো, তাহলে এটা আমার কথা হচ্ছে 1 হচ্ছে। এবার টি এর জায়গায় যদি আমরা 273 ধরি, তাহলে টি এর জায়গায় কত ধরবো, 273, তাহলে এখানে কত, 273 কেটে যাবে, তাহলে এখানে 112 হবে। এবার এখানে যদি আবার -1 ধরি, তাহলে এই টুটা তখন কি হবে, এখানে 1 -1, তাহলে এই টুটা এখন তখন জিরো হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমি তিনটা পয়েন্ট যদি দেখি, তাহলে গ্রাফ প্লটটা আমরা এখান থেকে করে নিতে পারবো। তাহলে একটা পয়েন্টে হচ্ছে কত হচ্ছে, যখন যে 1, আর যখন -273 তখন এখানে 2, আর যখন -273 তখন জিরো, তাহলে এখানে যদি -273 জিরো, তাহলে এইরকম প্লট হচ্ছে, তাই তো? তাহলে আমরা প্লটটা এখান থেকে দেখে নিতে পারছি। বা নর্মালি তুমি অত কিছু যদি না জানো, তাহলে প্লটটা এরকমও করতে পারো, যে তখন কি হবে এই প্লটটা, যে ভি ভার্সাস যদি আমি টি করি, তাহলে কি হচ্ছে, এটা একটা স্ট্রেট লাইন হবে, এবং স্ট্রেট লাইনটা কিন্তু জিরো বিন্দু দিয়ে যাবে না, জিরোর উপরে থাকবে। এবার সেটাকে যদি আমি পেছনের দিকে বর্ধিত করি, তাহলে কি হবে, এক সময় গিয়ে আমার একটা বিন্দুতে ছেদ করবে, সেই উষ্ণতাটা কত হবে, -273, যেখানে গিয়ে কি হবে, তুমি দেখতে পাচ্ছ যে এটা টেম্পারেচারের সঙ্গে তুমি অ্যাডজাস্ট হয়ে ছেদ করছে, তার মানে কি ভিটা আস্তে আস্তে কমে 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 কত কমেছে, একদম জিরো। তার মানে এই উষ্ণতায় গিয়ে ও যে কোনো গ্যাসেরই আয়তন কত হয়ে যাবে, সর্বনিম্ন, যেটা হচ্ছে শূন্য, আয়তন আমার কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তাই এর থেকে আর কি কম হতে পারে আয়তন শূন্য, এর থেকে আর কোনো হতেই পারে না। তার মানে আমার এই সময় গিয়ে বলতে পারি যে গ্যাসের অস্তিত্ব আর থাকছে না, গ্যাসটা একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এই যে উষ্ণতা, সব থেকে কম উষ্ণতা যেটা -273, একে সর্বনিম্ন উষ্ণতা বা পরম উষ্ণতা বা অ্যাবসোলিউট উষ্ণ টেম্পারেচারও বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এই যে অ্যাবসোলিউট টেম্পারেচার, এর অ্যাকুরেট মানটা কিন্তু 273 না, এর অ্যাকুরেট মানটা হবে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি অ্যাকুরেট মান। এরপরে চার্লসের সূত্রে যে আমরা সূত্রটা পড়লাম, সেখান থেকে আমাদের কিছু ম্যাথ প্রবলেমও থাকে। সেখানে কি, যে কোনো নির্দিষ্ট গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো, তাহলে গ্যাসটির পরম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্কটা কিরকম হবে? তাহলে নর্মালি আমরা এখানে যদি দেখি, যে ওর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন কত ছিল, V0, এটা আমাদের ধরে নিলাম। তারপরে 273 ডিগ্রিতে কত, V27, এটাও আমরা ধরে নিলাম। চাপ অপরিবর্তিত আছে, মানে আমার চাপ চার্লসের সূত্রটা কাজ করবে। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ভিটি অর্থাৎ 273 দেখবো, ভিটি 273 ইকুয়াল টু কত, 1 প্লাস 273/273 ইন্টু V0, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু ইন্টু V0 মানে 2V0। তার মানে কত হচ্ছে, যে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আগে যে আয়তন ছিল, আয়তনটা আমি ধরলাম যে V0, তাহলে পরে ওর আয়তনটা হয়ে গেল 2V0, অর্থাৎ
0°C উষ্ণতা থেকে 273° উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, তাহলে ওর যে গ্যাসের পরম আয়তন ছিল প্রাথমিক অবস্থায় তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আমাদের আসলে পরম উষ্ণতা স্কেল। এই যে চার্লসের সূত্র থেকে আমরা পেলাম যে ভিটি ইকুয়াল টু 1+T/273 এখানে আমরা গ্রাফটাকে যখন -273 নিয়ে আসলাম, -273 যখন পুট করলাম, তখন কি হয়ে যাচ্ছে, এখানে এই দুটো কেটে 1 - 1 আর এদিকে 1, তাহলে এটা গিয়ে 0 × V0, তার মানে এখান থেকে আমরা 0 পেলাম। তাহলে তার মানে বলতে পারি যে -273°C উষ্ণতায় যে ওর আয়তন সেটা কত, 0 হলো। তাহলে এই উষ্ণতায় গেলে পরে কি হচ্ছে, সব গ্যাসের আয়তন কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি তখন ওই অবস্থা কি বাস্তবে কোনো গ্যাসের অবস্থান থাকছে? না, থাকছে না। তাহলে এই জন্য এই উষ্ণতাকে আমরা বলছি পরম উষ্ণতা। এরপরে আমাদের আসছে পরম শূন্য, অ্যাবসলিউট জিরো। চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি দেখলাম, তাহলে যখন যে উষ্ণতায় গিয়ে কি হলো, সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তাহলে সেই উষ্ণতাকে বলবো কি, পরম শূন্য উষ্ণতা। সেটা আমরা -273.15°C পেয়ে গেছি। তাহলে এই যে পরম শূন্যকে পরম বলার কারণ কি? পরম শূন্য উষ্ণতায় মান -273°C, গ্যাসের প্রকৃতি, পরিমাপ, চাপ বা আয়তন এ কোনোটারই ওপর নির্ভর করছে না। থেকে কম উষ্ণতা পাওয়াও অসম্ভব। এই জন্য একেই আমরা পরম নামে অভিহিত করছি। এবার এই যে পরম শূন্য উষ্ণতা আমরা ধরলাম অ্যাবসলিউট জিরো, সেই অ্যাবসলিউট জিরোটাকে শূন্য ধরে আমরা যে স্কেল, উষ্ণতার স্কেল তৈরি করি, তাকে আমরা বলি উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল। তাহলে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেলটা কি? যে -273টাকে শূন্য ধরলাম, ধরে আমরা পরপর যে আমরা যেমন 1°, 2° করে একটা 100, 0 থেকে 100, অর্থাৎ জলের স্ফুটনাঙ্ক, মানে হিমাঙ্ক থেকে ফুটনাঙ্কের মধ্যে যে পারদ থার্মোমিটার তৈরি করেছিলাম 0 থেকে 100, সেরকম ওর 1 1 ডিগ্রি অন্তর অন্তর ডিফারেন্স ছিল, সেই 1 1 ডিগ্রি ডিফারেন্সেই আমরা এটা করবো। অর্থাৎ এখানে কি হলো, যে -273 যেটা আছে সেখান থেকে ওই 1 1 ডিগ্রি করে আমার আস্তে আস্তে বাড়বে। সেই ভাবে ধরে যদি যে স্কেলটা তৈরি করছে, সেটাই আমার কি হলো, উষ্ণতার পরম বা কেলভিন স্কেল। এবার পরম বা কেলভিন স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্ক, আমরা তো এটাকে 0 ধরে করছি, তাহলে কি হচ্ছে, এটা কতটা পিছিয়ে আছে, 273। আমার সেন্টিগ্রেড স্কেলে 0°C, সেটা এখানে আমার কত হচ্ছে, -273। তার মানে এটা হচ্ছে কি কেলভিন স্কেল, আর এটা সেলসিয়াস স্কেল। তাহলে এবার আমরা দেখো যে দুটোর মধ্যে ডিফারেন্স কত, 273। অর্থাৎ কেলভিন স্কেলের যে মানটা সেটা কে সেটা থেকে -273 করলে পরে আমরা সেন্টিগ্রেড স্কেল বা সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে যদি 273 যোগ করি, তাহলে আমরা কেলভিন স্কেলটা পাবো। তাহলে সেই জিনিসটাই করা আছে আমাদের এখানে। দেখো যে তোমার হচ্ছে কেলভিন স্কেলের পার্ট টি ইকুয়াল টু কত, 273 প্লাস টি। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের চার্লসের সূত্র, বয়েলের সূত্র, প্রত্যেকটা সূত্রেই কিন্তু আমরা অ্যাবসলিউট টেম্পারেচারে দেখে থাকি। তো সেই জন্য আমার এটা প্রয়োজন আছে। তাহলে কত হলো, টি ইকুয়াল টু 273 প্লাস টি। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে এই যে কেলভিনের স্কেল আমরা পড়লাম, সেখানে কি বললাম, কেলভিন স্কেলের টি ইকুয়াল টু 273 প্লাস স্মল টি, মানে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে 273 যোগ করলে আমরা কেলভিন স্কেল পাচ্ছি। এবার এই স্কেল অনুযায়ী যদি আমরা আমাদের যে চার্লসের সূত্রটা পেয়েছিলাম, ভি ইকুয়াল টু 1+T/273 × V0, সেখানে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ দেখো যে আমাদের 0°C উষ্ণতায় আয়তন ছিল V0, T1°C V1, তাহলে T2°C V2। তাহলে এইবার T1 আর T2 যে কেলভিন স্কেলের মানটা আমরা যদি ক্যাপিটাল T1 আর ক্যাপিটাল T2 ধরি কেলভিন, তাহলে কি হচ্ছে যে T1 ইকুয়াল টু কত, যে আমার এই যে T1 এর সঙ্গে কি 273 যোগ হচ্ছে, হয়ে আমার কি T1 পেলাম, আর T2 এর সঙ্গে 273 করে ক্যাপিটাল T2টা পেলাম। তাই তো, এইভাবে আমরা কি করলাম, যে ও ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা কেলভিন স্কেলে চেঞ্জ করে নিলাম। করার পরে আমরা কি করছে, চার্লসের সূত্রটাকে কাজ করছে। যে চার্লসের সূত্র আমরা কি জানতাম, যে ভি ইকুয়াল টু 1+T/273 ইন্টু V0। তাহলে এইটাকে আমরা এবার যোগ করে নিচ্ছি, তাহলে যোগ করলে আমরা এখান থেকে কি পাবো, 273। তাহলে 273 প্লাস টি। তাহলে এবার 273 প্লাস টি, এটা তো আমরা পেলাম, এটা জেনারেল ফর্ম। এবার এক্ষেত্রে আমাদের V1 এর ক্ষেত্রে কি হবে, এটা 1, এটা 1, তাহলে এটা 1। তাহলে এর পরিবর্তে এখান থেকে আমি ক্যাপিটাল T1টা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই জায়গাতে আমি কি পেয়ে গেলাম, যে এটা ইকুয়াল টু আমি পাচ্ছি যে V1 ইকুয়াল টু ক্যাপিটাল T1/273। ঠিক একই রকম ভাবে এটা যখন পরের ক্ষেত্রে হবে, V2 হবে, এটা 2 হবে, এটা 2 হবে, তাহলে এটাও 2 হবে। তাহলে এইটা রিপ্রেজেন্ট করে আমি করব ক্যাপিটাল T2, তাহলে ক্যাপিটাল T2/273। তাহলে দেখো যে এই দুটো জিনিসই আমাদের এখানে করা আছে, যে V1 ইকুয়াল টু T/273 V0, আর এখানে V2 ইকুয়াল টু ক্যাপিটাল T2/273 V0। তাহলে এইবার আমি এই দুটোকে কি রেশিও করলাম, যে V1/V2 ইকুয়াল টু কত হবে, T1/273 ইন্টু V0 বাই T2/273 ইন্টু V0। তাহলে এখানে 273 273 V0 V0টা কেটে যায়, কেটে গিয়ে আমার কি থাকলো, শুধু T1 আর T2। তাহলে দেখো V1
বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, বা এখান থেকে আমি বলতেই পারি যে ভি প্রপোর্শনাল টু টি, যেহেতু দুটো রেশিও সমান তার মানে কি এটা সমানুপাতিক হবে। তার মানে এখান থেকে আমরা বললাম যে এই যে ভি প্রপোর্শনাল টু টি, তাহলে এটা কি চার্লসের সূত্র নিয়ে কাজ করলাম। এখানে আমরা শুধুমাত্র চার্লসে ওরা ডিগ্রি সেন্টিগ্রেডে কাজ করেছিল, সেটাকে আমরা কি করলাম, কেলভিন স্কেলে কনভার্ট করলাম। তাহলে কনভার্ট করার ফলে আমার সূত্রটা কিরকম দাঁড়িয়ে গেল, যে ভি প্রপোর্শনাল টু টি। সেই কারণে চার্লসের সূত্রের আমরা বিকল্প রূপ হিসাবে এই ইকুয়েশনটাকে ব্যবহার করে থাকি। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, চার্লসের সূত্রের বিকল্প রূপ কি। তাহলে আমরা এখানে কি দেখো, বিকল্প রূপটা কি হলো, ভি প্রপোর্শনাল টু টি, বা আমার আগেরটা ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, এটাকে আমরা কাজ করি। বা অন্যরূপ ভাবে এখানে বলতে পারি যে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। তাহলে এই দুটো সব আমরা এখান থেকে এই জিনিসটাই পাচ্ছি, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এটাকে যদি কনস্ট্যান্ট ধরলাম, তাহলে কনস্ট্যান্ট ইকুয়াল টু ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু টি। এইভাবে কিন্তু আমাদের এই ভি প্রপোর্শনাল টু টিটা এসেছে এখানে। তাহলে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট কি হলো, যে উষ্ণতা পরম স্কেলটা কি, উষ্ণতার পরম স্কেলের সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক, তার থেকে আমরা কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র প্রতিষ্ঠা, বা ভি প্রপোর্শনাল টু টি প্রতিষ্ঠা, বা অন্যরূপ ভাবে বলতে পারে যে কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো, বা বিকল্প রূপটি কি। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের এই যে রূপটা পেলাম ভি প্রপোর্শনাল টু টি, বা ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা থেকে আমরা কি করব, যে ভি বনাম টি এর লেখচিত্র অঙ্কন করব। তাহলে আমরা দেখতেই পাচ্ছি ভি প্রপোর্শনাল টু টি, তাহলে ভি এর সঙ্গে টি এর যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, তাহলে অলওয়েজ কি হবে, ভি টি বাড়লে ভি বাড়বে, টি বাড়লে ভি কমবে, টি কমলে ভি কমবে। তাহলে এখান থেকে আমরা নর্মালি বলতে পারি যে এটা যেহেতু লিনিয়ার হবে, এটা আমাদের লিনিয়ার হবে। আর এখানে পরে কি কোনো সি নেই, ওয়াই ইকুয়াল টু এম এক্স আছে, তার মানে এখান থেকে আমি বলতে পারবো সি যেহেতু নেই, তার মানে এটা অলওয়েজ কি হবে, জিরো বিন্দুগামী হবে। ঠিক আছে, তাহলে এটা অলওয়েজ আমাদের কি হবে, জিরো বিন্দুগামী হবে। তাহলে আমরা এখান থেকে কি বললাম, যে বিভিন্ন উষ্ণতায় আয়তন বনাম টি লেখচিত্র যদি করি, তাহলে মূল বিন্দুগামী একটা সরলরেখা পাবে। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে মনে রাখবে। এবার এখান থেকে যদি আমরা পি বনাম টি লেখচিত্রটা করি, পি বনাম টি লেখচিত্র যদি করি, তাহলে আমাদের কি রকম হবে, পি তো, তাহলে কি হচ্ছে, ঠিক উল্টোটা হবে, আয়তনটাকে স্থির রেখেছে, তাহলে কি হচ্ছে, পি আর এদিকে টি। তাহলে এখানে এটাও একটা হবে যে মূল বিন্দুগামী আমার সরলরেখা, সেটা কিরকম হচ্ছে, দেখতে পাচ্ছ ভি ওয়ান ভি টু। তাহলে কোনটা, ভি ওয়ানটা থেকে ভি টুটা অবশ্যই বড়। এবার এখান থেকে আমাদের এই যে চার্লসের সূত্রের বিকল্প রূপ, এইটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকম নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তাহলে এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আমরা যদি দেখি, তাহলে আমাদের ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে, যে একই চাপে 15 ডিগ্রি সেন্টিগ্রেড এ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন কত, 360 মিলিলিটার। তাহলে উষ্ণতা কত হলে ওই পরিমাণ কোনো গ্যাসের আয়তন 480 মিলিলিটার হবে। তাহলে দেখো দুটোই মিলিলিটার, এটা ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে তো আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে থাকলে আর কি অঙ্ক করতে পারবো, পারবো না। তাহলে সেটাকে আগে আমাদের কেলভিনে নিয়ে যেতে হবে, কেলভিনে নিয়ে যেতে গেলে আমাদের কি 273 যোগ করতে হবে। তাহলে টি ওয়ান ইকুয়াল টু কত করলো, 273 প্লাস 15 পুরোটা কে, তাহলে 288 কে হলো দাঁড়ালো আমাদের। আর ভি ওয়ানটা কত আছে, 360 মিলিলিটার। এটা আয়তনের ইউনিটের উপর আমার কোনো ডিপেন্ড নেই, শুধুমাত্র দুটো যেন সেম ইউনিট থাকে তাহলেই হবে। তাহলে পরিবর্তে দেখে ভি টু কত হলো, 480 মিলিলিটার। তাহলে দুটো মিলিলিটার আছে, আমাদের কোনো চেঞ্জ করার আর প্রয়োজন নেই। আর কি পরিবর্তিত টি টুটা কত হবে, তাহলে আমাদের বলা আছে ভি ওয়ান ভি টু, আর টি ওয়ান বলা আছে, তাহলে টি টুটা কত হবে, টি টু কত হবে, আমরা তাহলে এই যে আমাদের চার্লসের সূত্রের দ্বিতীয় রূপ, বিকল্প রূপ, সেটা থেকেই আমরা করতে পারবো। সেখানে কি ছিল, যে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। তাহলে এবার এখান থেকে আমাদের কি টি টুটা জানার দরকার, তাহলে টি টু ইকুয়াল টু কত হবে, বা এখান থেকে ডিরেক্ট তুমি মানটা বসিয়ে নাও প্রত্যেকটার, ভি ওয়ান বসিয়ে নিলে, ভি টু বসিয়ে নিলে, টি ওয়ান বসিয়ে নিলে, টি টু থাকলো। তাহলে টি টু ইকুয়াল টু কি হলো, যে টি টু ক্রস মাল্টিপ্লিকেশন উপরে চলে আসলো, আর এদিকে কি হলো 480 ইন্টু এই দুটো মাল্টিপ্লিকেশন, আর এটা নিচে আসলো। দেখো 480 ইন্টু 288 বাই 360, তাহলে এই তিনটা এখান থেকে শূন্য শূন্য কেটে দিলে, এটা 12 4, আর এটা 12 দিয়ে 3, তার এই 3 দিয়ে এদিকে কাটলে 3 8 24, 3 নং 27, 3 নং 27, 318। তাহলে 96 ইন্টু 4, এটাকে গুণ করলে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি 384। এবার 384 যেটা পাচ্ছি সেটা তো কেলভিন, কিন্তু আমাকে প্রশ্নতে দেওয়া ছিল ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে আমাকে উত্তরটাও কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করে দিতে হবে।
তাহলে আমাদের কেলভিন যে মানটা পেয়েছি তার থেকে কত 273 যদি আমরা মাইনাস করি তাহলে কি আমার ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসে। তাহলে এখান থেকে 273 আমরা কি মাইনাস করলাম, তাহলে আমাদের কত আসলো 111 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের নিম্ন গ্যাসের উষ্ণতা কত 111 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতা যদি আমরা নিয়ে যাই তাহলে ওর আয়তন হয়ে যাবে 480 মিলিলিটার। এবার সেকেন্ড প্রবলেমটা আমরা যদি দেখি তাহলে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোনো একটি গ্যাসের আয়তন কত আছে 1 লিটার থেকে বেড়ে 1.128 লিটার হয়। এর থেকে পরম শূন্যের মান সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। তাহলে এইবার এই জায়গাতে আমাদের একটু ক্রিটিক্যাল ভাবে দিয়ে দিয়েছে। তাহলে আমরা প্রথমত ভেবে নিই যে কি কি আছে এখানে। তাহলে পরম শূন্য মানে কত -T। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু আমি টি কেলভিন প্রথমে ধরলাম, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টি কেলভিন ধরেছি। তারপরে হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে তাহলে কেলভিনে করলে কত হচ্ছে T+35। তাহলে এক্ষেত্রে তোমার উষ্ণতা কত T1 ইকুয়াল টু টিকে মানে টিকে, আর V1 ইকুয়াল টু 1 লিটার, আর T2 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে যে T+35, কারণ আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টি কেলভিন হিসেবে ধরেছি। এবার টি এর মানটা আমি জানি না, টি এর মানটাই আমাকে বের করতে বলেছে। তাহলে এবার অন্তিম আয়তনটা বলে দিয়েছে। তাহলে এবার আমাদের চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি V1/T1 ইকুয়াল টু V2/T2। তাহলে এখানে আমাদের V1 এর মান 1, T1 এর মান T, আর এদিকে V2 এর মান জানি, আর T2 মানে কত T+35, তাই তো। তাহলে এবার T+35 ইকুয়াল টু আমাদের কত হলো, এই ভ্যালুটা আসলো। এবার টিটাকে একদিকে নিয়ে আসলাম, একদিকে নিয়ে এসে তাহলে বিয়োগ করলে পরে আমাদের পড়ে থাকে 0.128T ইকুয়াল টু 35। তাহলে এখান থেকে T ইকুয়াল টু 273.4 পরম শূন্য উষ্ণতার মান আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছে যে T ইকুয়াল -T ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে -273.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পরম শূন্য উষ্ণতার মান এইভাবে আমরা এখান থেকে বের করে নিতে পারছি। এরপরে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই সিলেবাসে, সেটা হচ্ছে এই যে চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় রূপ। এটাকে VVI দিয়ে রাখতে পারো, পরীক্ষায় আসবে। সেটাতে কি বলা হলো যে আমরা এখানে তাহলে মনে করি যে গ্যাসের পরিমাণ n, চাপ বলে নিলাম, আয়তন বললাম, উষ্ণতা বললাম, প্রত্যেকটা আমরা ধরে নিলাম NP/VT। ঠিক আছে। তাহলে এবার বয়েলের সূত্র অনুসারে আমরা যদি দেখি তাহলে সেখানে কি ছিল V প্রপোর্শনাল টু 1/P, যখন n আর T টা অপরিবর্তিত থাকলে 1 নাম্বার। এরপরে কেলভিনের পরম স্কেল অনুযায়ী যে আমাদের চার্লসের সূত্র সেটাকে আমরা নিব, আগেরটা না, যে VT ইকুয়াল টু V01 + T/273, সেটা না। তাহলে আমরা এখানে নেব যে পরম শূন্যতা, অর্থাৎ T+273 কে আমরা ক্যাপিটাল টিতে যেটা কনভার্ট করেছি সেটা, অর্থাৎ V প্রপোর্শনাল টু T বা V1/T1 ইকুয়াল টু V2/T2। সেখানে কি হচ্ছে আমার এনআরপিটা অপরিবর্তিত থাকে, সেটা 2 নাম্বার। তাহলে এবার দুটো প্রপোর্শনাল, যে দুটোই কি হচ্ছে V এর প্রপোর্শনাল 1/P বা V এর প্রপোর্শনাল T। তাহলে একই জিনিসের দুটো প্রপোর্শনালিটি, দুটো যদি প্রপোর্শনাল হয় তাহলে এদের মাল্টিপ্লিকেশনটাও তার প্রপোর্শনাল হয়। তাহলে এই দুটোকে সমন্বয় করলাম, করে আমরা কি করলাম মাল্টিপ্লিকেশন। তখন আগে এটাতে টি আর এন অপরিবর্তিত, এখানে এন আর পি অপরিবর্তিত। তাহলে এই যে দুটো টি আর পিটা পরবর্তীতে যখন সমন্বয় করব তখন দুটোই কি হচ্ছে পরিবর্তন হবে, যেহেতু একটাতে এটা পরিবর্তন হচ্ছে অপরটাতে এটা পরিবর্তন, তাহলে দুটো যদি এক জায়গায় করি তাহলে দুটোই পরিবর্তন হবে। তাহলে এখানে টি আর পি দুটোই পরিবর্তিত হচ্ছে, কিন্তু এনটা কিন্তু আর পরিবর্তন নাই, যেহেতু দুটোতেই অপরিবর্তিত থাকছে তাহলে এন আর কি করে পরিবর্তিত হবে। তাহলে ভি প্রপোর্শনাল টু টি ইন্টু 1/P। তাহলে এই যে সমন্বয়, তাহলে আমরা যেহেতু ভি এর প্রপোর্শনাল 1/P, ভি এর প্রপোর্শনাল টি, তাহলে দুটোর মাল্টিপ্লিকেশনটাও ভি এর প্রপোর্শনাল হবে, এটাই করলাম আমরা। তাহলে এখান থেকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা যদি প্রপোর্শনালটা তুলি তাহলে এখান থেকে কি হবে, একটা আমরা কনস্ট্যান্ট টার্ম পাবো কে। তাহলে ভি ইকুয়াল টু আমরা কি পেলাম KT/P। তাহলে পিভি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি কেটি। এই যে পিভি ইকুয়াল টু কেটি পেলাম, সেটাই কিন্তু আমার চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, যেখানে কেটা হচ্ছে কি একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এবার কে এর মান এন এর মান পিভি এবং টি এর এককের উপর নির্ভর করবে। ঠিক আছে। তাহলে এন মোল গ্যাসে P1 যদি হয় আর T1 হয়, তাহলে এবার দেখো যে V1 আর P2 চাপে T2 এবং V2 হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আলাদা করি তার মানে এই পর্যন্ত তো আমাদের হলোই যে পিভি ইকুয়াল টু কেটি। এটা তো আমাদের সমন্বয় সূত্র আমাদের হয়ে গেছে, যেরকম আমরা বয়েলের সূত্রেও পেয়েছিলাম। পরবর্তীতে আমরা করলাম কি একটা চাপ কমিয়ে দিয়েছিলাম, পরে চাপ আবার যদি, তাহলে আয়তনটা বেড়ে যায়। তাহলে প্রাথমিক আর অন্তিমের সঙ্গে আমরা পেয়েছিলাম ওখানে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে P1 ইকুয়াল টু P2 সেই একই রকম ভাবে এখানেও আমরা একটা সম্পর্ক আনার চেষ্টা করছি। সেরকম যে প্রথম অবস্থায় একটা আছে কি পিভি আর টি দিয়ে একটা সম্পর্ক পাবো, তারপরে আবার যদি কোনো একটা চেঞ্জ করি তাহলে অপরগুলো চেঞ্জ হবে, তাহলে সেক্ষেত্রে আমি একটা P2 পাবো। তাহলে এইবার যদি আমরা এই সমন্বয় সূত্র থেকে দেখি তাহলে এখানে পিভি ইকুয়াল টু কেটি পেলাম, তাহলে PV/KT। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে পিভি, এইখান থেকে আমরা এবার বলছি যে পিভি বাই কে পিভি বাই টি, সরি কে না, এখানে টি হবে, PV/T ইকুয়াল টু কে। তাই তো, PV/T ইকুয়াল টু কে পেলাম। তাহলে এবার আমরা একটা নির্দিষ্ট মূল গ্যাসের ক্ষেত্রে প্রথমে আমরা বললাম যে P1 আছে, পরে T1 আর V1 আছে।
তাহলে এখানে কি হলো 1 1 1, তাহলে সেক্ষেত্রে কনস্ট্যান্ট। আর যখন T2 V2 আছে, তখন আমি এই জায়গাটা কি হলো P2V2/T2 হলো, সেটাও কি হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট। যেহেতু দুটো কোয়ান্টিটি একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান, তাহলে এই দুটোকে আমরা বলতে পারি পরস্পরের সমান। তাহলে সেই কারণে আমরা এখান থেকে বললাম যে P1V1/T1 P2V2/T2। তাহলে এটা আমাদের চার্লসের সূত্রের অ্যাপ্লিকেশন, চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়টা তো আমরা এটা পেলাম। এবার তার থেকে আমরা অ্যাপ্লিকেশন করলাম যে তার মধ্যে যদি যে কোনো একটা চেঞ্জ হয়, তাহলে সেখান থেকে পরবর্তী যে সম্পর্ক দুটোর মধ্যে, সেখান থেকে কি করতে পারবো, একটা যে কোনো আননোনটা আমি নন মানে নন কোয়ান্টিটি থেকে বের করতে পারবো। তাহলে আমাদের চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র দুটো রূপ আমরা পেলাম, পিভি ইকুয়াল টু কেটি, আর একটা হচ্ছে কি P1V1/T1 P2V2/T2। এবং এই যে সূত্র আমরা পড়লাম, সমন্বয় সূত্র, সেখান থেকেও আমাদের কিন্তু ম্যাথ থাকে। তাহলে আমরা একটা ম্যাথ দেখে নিই কিরকম আসে। যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের গ্যাসকে আমরা উত্তপ্ত করলাম, তাহলে গ্যাসের চাপ ও আয়তন দুটোই কি দ্বিগুণ ভাবে বৃদ্ধি পায়। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? তাহলে আমরা এখানে P1 = 0 বলে দিয়েছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর V1 = 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন আমি ধরলাম। তাহলে T1 কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ P1। তাহলে এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা কেলভিনে কনভার্ট করবো, মানে 273 গুণ করবো, যোগ করবো। তাহলে যোগ করে আমরা কত হচ্ছে 273 K। আর T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করা হলো। আমার এখানে যেহেতু চেয়েছে চূড়ান্ত উষ্ণতা, তাহলে ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো জিনিস আমার যা চাইবে এরকম, সেটাকে আমরা ধরে নেব। ধরে নিয়ে আমরা যা জানি সেই অনুযায়ী করবো, লাস্টে দেখবো যে ওই টি এর মানটা আমরা একটা বেরোচ্ছে। তাহলে এখানেও সেই একই রকম ভাবে আমি কত উষ্ণতায় দ্বিগুণ হবে আমি ধরে নিলাম T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দ্বিগুণ হবে। তাহলে এইবার T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর কি হচ্ছে দ্বিগুণ হলো। তাহলে এখান থেকে আমি কি করছি এবার দেখো, যে P2 এবার পরের তো আমি ধরেছি, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপটা কত হবে? দ্বিগুণ হয়েছে, তাহলে আয়তনটাও দ্বিগুণ হবে। দুটোই চাপ আয়তন দুটোই দ্বিগুণ হয়েছে, তার মানে আগে V1 ছিল V2 ছিল, V1 আর P1 ছিল, তাহলে সেটা এখন P2 আর V2টা কত হবে, যে 2P1 আর 2V1। আর টেম্পারেচারটা T বলেছে সেন্টিগ্রেড, তাহলে কেলভিনে 273 যোগ হবে। তাহলে এবার চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র আমরা কি জানি, P1V1/T1 P2V2/T2। তাহলে এবার এই জায়গায় P1V1 আর P2V2 জায়গায় বসিয়ে দিলাম, T1 T2 জায়গায় মান বসিয়ে দিলাম। এবার সব জায়গায় V1 V2, P1V1 আর P1V1 কেটে গেল, উপরে 2 2 4 থাকলো। তাহলে এবার এই যে 4 থাকলো 273 সঙ্গে গুণ হলো, আর এটা 1টা এর সঙ্গে গুণ হলো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম 273 + T, আর এখানে 4 ইন্টু 273, বা T = 800 আমার 19। T = আমার হলো 819। তাহলে গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? 819। তাহলে 819 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 থেকে যদি 819 করা হয়, তাহলে আমার যে প্রথম অবস্থায় ওই গ্যাসের যা চাপ আর আয়তন থাকবে, পরবর্তীতে কি হবে, দুটোই দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি ম্যাথগুলো করতে পারছি। এইরকম ম্যাথ আমাদের ফিজিক্সের সেকেন্ড ক্লাস আজ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী দুটো ক্লাসে আশা করছি আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব, তার সঙ্গে বেল বাটনটি প্রেস করবে, যাতে তোমাদের মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পাও এবং ভিডিওটি দেখে তোমরা উপকৃত হতে পাও। তার সঙ্গে একটা লাইক এবং কেমন লাগলো ভিডিওগুলি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।